দুপুর থেকে রাজ্যের রাজনৈতিক মহলে একটি বিষয় খুব চর্চিত এবং আপনারা প্রায় প্রত্যেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। আমরাও বিষয়টি সম্পর্কে আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরেছি এবং সর্বশেষ বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না থাকলেও তাদের তরফে বলা হয়েছে বা সূত্র বলছে যে তাদের কাছেও বিষয়টি ছিল এবং বিষয়টি দিল্লিকে অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গকে জানানো হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যে বক্তব্যটি রেখেছেন অর্থাৎ মথার কোনো বক্তব্য রাখার ক্ষেত্রে তিনি সুপ্রিমো নন, অর্থাৎ এই দলের সুপ্রিমো আছেন অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আছেন, তিনি যা বলবেন সেটাই সেদিক থেকে হবে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারপরও বোধহয় এই সময়ের মধ্যে রাজনৈতিক মহলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণ। কেউ বলছিলেন দর কষাকষি চলছে, কেউ বলছিলেন যে খেলা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে 2023 সালের আগে আবার নতুন করে খেলা শুরু হচ্ছে। কেউ বলছিলেন যেহেতু লোকসভা নির্বাচনে একটি আসন দেওয়া হয়েছে, সেই আসন সেখানে নেওয়া দেওয়ার হিসাব হয়েছে, সেদিক থেকে প্রতীকে বিষয়টিতে সমস্যার সমাধান হলেও আন্তরিকভাবে বোধহয় আজ বিধায়ক রঞ্জিত দেববর্মা বলে দিলেন যে হ্যাঁ তিনি মথার পরিবারের এবং সেদিক থেকে সাংসদ দেবী সিং দেববর্মনও নাকি পদত্যাগ করবেন এমন ঘোষণা দেওয়া হলো। এই ঘোষণা তিপ্রামথার দলের কিনা, এই ঘোষণা দলের লাইনের কিনা, এই ঘোষণা একেবারে দলের পুরোদমের সিদ্ধান্ত কিনা, অন্দরমহল রাজন্দর থেকে বিষয়টি উঠে এসছে কিনা, এই বিষয় নিয়ে অনেক কথা হবে, অনেক চর্চা হবে। তার আগে বোধহয় আপনাদের কথা খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা বোধহয় এই বিষয়গুলো নিয়ে খুব ভালো। আমি একটি কথা প্রায়ই বলি যে রাজ্যের যারা আছেন, অনেকে আছেন, আমার এই অনুষ্ঠানে যারা থাকেন তারা এবং সার্বিকভাবে যারা আছেন তারা অনেকে বলবেন যে হ্যাঁ রাজনীতির হারির খবর রাখেন, আপনারা নিশ্চয়ই রাখেন, আপনাদের কথা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি হ্যাঁ বলুন। মহারাজ বলছেন এক কথা এই ব্যাপারটা একটু আমরা দেখছি, আপনি যদি ভালো করে কিছু একটা করেন বা যেরকম আপনার বক্তব্যটা আপনার শুনছি, আপনি যদি চেষ্টা করেন। আমরা আরো একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরছি। কিছুক্ষণ আগে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আবাসে যান সাংসদ বিপ্লব কুমার দেব, সেখানেও তিনি দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন এটা পুরোটাই সৌজন্য সাক্ষাৎ। এই সময়ের মধ্যে রাজন্দরে যাওয়া, বিপ্লব কুমার দেবের রাজন্দরে যাওয়া, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলা, প্রতিক্রিয়া ব্যক্ত করা, সব বিষয় নিয়ে বলা যায় খুব সুন্দর আলোচনা চলছে, খুব জোরদার আলোচনা চলছে রাজনৈতিক মহলে। বিষয়টি নিয়ে খুব আলোচনার মধ্যে রয়েছে, যে বিষয় নিয়ে আমরা আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরতে চাই। আমরা যারা আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি উত্থাপন করতে চাই তারা অনেকেই বলবেন যে এই সময়ের মধ্যে বোধহয় আরো অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হতে চলেছে। কার্যত রাজনৈতিক মহলে যে চর্চা বা যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেক্ষেত্রে কেউ বলবেন যে এটি বোধহয় এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে দিল্লিতে গিয়ে কথা হলো, রাজনৈতিকভাবে সমঝোতা হলো। আবার কেউ বলবেন এটাই বোধহয় এই সময়ে রাজনৈতিক খেলা, এই সময়ে রাজনৈতিকভাবে এই বিষয়গুলোতে চর্চা করাও একটা রাজনৈতিক খেলা কিংবা বাজার দর। কেউ বলছেন দর কষাকষি শুরু হয়ে গেছে, কেউ বলছেন যে এই সময়ের মধ্যে এই দর কষাকষি নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। কেউ বলছেন এই আলোচনার মাঝেই সেখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কথাগুলো, সেদিকে বোধহয় খুব প্রাসঙ্গিক বিষয় আজকের দিনে দাঁড়িয়ে। আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে বিষয়গুলো জানবো, শুনবো। আজকের এই আলোচনার পর কিছুক্ষণ আগে রাজন্দরে গেলেন বিপ্লব কুমার দেব,
তারপর যে আলোচনাগুলো হলো তা নিয়ে যথেষ্ট চর্চা চলছে। আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি, আমরা রেডি আছি সরকার থেকে। কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি টিভি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিটার্ন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উত্তর পর্বে আমাদের এটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমি ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, ডেনওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি, করছে না, কিছুই আসছে না। ত্রিপুরাতেও হচ্ছে, এখানে তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারের থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, ডিসি ইলেকশন হইতেছে না, এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এদিকে হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না, 2018 এবং 2023 বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে, সেটা আজকে সংসদে তুলে তাদের বিল করার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি, ওটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, এটাও তো করছে না। তাহলে আমাদের যে কাউন্সিলে 2টা আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই দিনে আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা, আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে, মহারাজা 7 তারিখে আমাদের রেলিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন। আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি। আপনি দেখছেন আমাদের কিছুদিনের রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলে গেছি এই সরকারের সঙ্গে থাকার আর সেই জন্য না সমর্থন আছে, ওনার সমর্থনই তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন আমরা কেন সমর্থন করবো। 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ফেরে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটসের কথা, পলিটিক্যাল রাইটসের কথা বলা হচ্ছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের 3জন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, 2জনই তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে না। শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার জীবনে এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ করা, নমস্কার বলছেন, সেটা যদি হ্যাঁ বল। দেখুন, আজকে নেতার বিধায়ক রঞ্জিত দেববর্মা জিজ্ঞেস করছেন, এবং আমি তো চ্যানেলে দেখলাম আমাদের নেতার যে প্রতিষ্ঠাতা পদ্মুতের কথা, 2জনের কথা কিন্তু 2 রকম। সে কাজটা উত্তর, একজন পদ্মুত বলতেছে তাকে জানেন না, আর রঞ্জিত বলতেছে বদ্যুতের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত দিচ্ছে, আর কাজটা সত্য। এই জায়গাটা আমরা একটু বিভ্রান্ততার মধ্যে আছি। আর এগুলো করার পেছনে কারণ হলো আগামী দিন নির্বাচনে গেলে পরে জনগণের কাছে তার কোনো জবাব নাই, মানুষ যখন প্রশ্ন করবে, যার ফলে এখানে একটা নাটক মঞ্চ। সে যদি প্রত্যাহার করতে হয়, রাজ্যপালের কাছে প্রত্যাহার মতো গাইড করবো, তারপরে সাংবাদিক সম্মেলন করবো। কিন্তু আগামী দিন সাংবাদিক সম্মেলন করা, এগুলো বাবার কাছে যখন ছেলেরা অনেক সময় হুমকি দেয়, আমি একদিকে আত্মহত্যা করা, আমার বেশি নামা দিলে
এইরকম একটা হুমকি আছে, একটা এর বেশি এখানে কিছু তাদের বিনোদনের নাটক এটা এটা রাজ্যের বিজেপির সাথেও এই জন্য আলোচনা হয়ে হয়েছে, হইয়া তৈরি নাটক মঞ্চ তৈরি করা হয়েছে। একটু থেকে এর বেশি কিছু না, একটু থেকে বলা। এটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হইতো, কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে ওয়ার্ডটাকে মেসেজ পাঠিয়েছে সাড়ে 9টার দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি, তখনও উনি জানতে পারেন নাই যে ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম এরকম, আমি তো এখনো জানতে পারিনি। বলছেন কোথায় আমরা যেটা প্রেফারেন্স ছেড়ে দিচ্ছি আপনি বলুন। আমরা তো বিজেপি দিয়ে বলেছি যে আমরা প্রেফারেন্স ছেড়ে দিই। আমরা আপনাদের কাছে আরো কি আগে রাজন্দরে গেলেন বিপ্লব কুমার দেব। তিনি চিত্তামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কথা বলছিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা করেছেন। কি হলো আলোচনা? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একটা শুনবো রাজন্দরে দাঁড়িয়ে কি প্রতিক্রিয়া, এবং এই সময়ের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিপ্লব কুমার দেবের সাক্ষাৎ কিংবা আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা সেই দৃশ্য দেখার পাশাপাশি কথা শুনব। আমরা কিছুক্ষণ আগে রাজন্দরে গেলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করতে গেলেন বিপ্লব কুমার দেব। তিনি দীর্ঘ সময় সেখানে কথা বলেছেন এবং তার কথা বলার পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দুজনেই তাদের মতন করে কথাগুলো বলছিলেন, দুজনেই বিষয়গুলো উত্থাপন করেছিলেন এবং এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাজ্যে দুপুর থেকেই বলা যেতে পারে যে যারা মথার বিধায়ক রয়েছেন, যিনি মথার বিধায়ক রয়েছেন তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, দলের সুপ্রিমো কি বক্তব্য, তা নিয়ে একটা রাজনৈতিক দৌড় সেখানে শুরু হয়েছে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে সাংসদ বিপ্লব কুমার দেব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একটি কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে রঞ্জিত দেববর্মা দলের সুপ্রিমো নন, সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এবং তিনি সেখানে হয়তো দলের সর্বোচ্চ স্তরের কোনো সিদ্ধান্তকে তিনি তুলে ধরবেন। তবে এই সময়ের মধ্যে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ সাংসদ পিটি সিং দেববর্মার পদত্যাগের বিষয়টি, যেটা রঞ্জিত দেববর্মা নিজেই বলছিলেন সাংবাদিক সম্মেলনে। তার পাশাপাশি সাংবাদিক সম্মেলনের যে বক্তব্য ছিল, মূল বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল, সেখানেও কিন্তু এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে উত্থাপন করা হয়েছে। তার পাশাপাশি এই সময় সরকারের থাকা না থাকার বিষয়, বিজেপি মথার সম্পর্ক ঠিক তার মাঝখানে ফাটল কিনা, বড় আকার নিল কিনা, কেন্দ্র সেখানে কথা রাখেনি, রাজ্যের সঙ্গে সম্পর্ক সেখানে দূরত্ব বাড়ল কিনা, এবং যেখানে মন্ত্রী কিশোর বর্মনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মথার কোটানকোট বয়কট যথেষ্ট আলোচনার মধ্যে এসছে। দুজন মন্ত্রী সহ একজন বিধায়কও সেখানে গেলেন না। এই সামগ্রিক বিষয়গুলো যখন একেবারে চর্চার অন্যতম বিষয়বস্তু, তখন কিন্তু আগরতলায় রাজন্দরে সেখানে কিছুক্ষণ আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিপ্লব কুমার দেবের বৈঠকও যেমন গুরুত্বপূর্ণ দুপুরের সাংবাদিক সম্মেলনও। রাজ্যের প্রেক্ষাপটে আমরা যারা প্রায় প্রতিদিন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বিষয়ের খবরাখবর রাখি, তারা বলছেন যে রাজনীতিতে কোনো কিছুই সেখানে স্থায়ী নয়, যে কোনো সময় যে কোনো বিষয় সেখানে খুব গুরুত্ব পেতে পারে, সামনে আসতে পারে। সেদিকে বোধ হয় আজকের প্রেক্ষাপট, আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং যেখানে রাজনৈতিক মহলে চর্চার বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আজ মথা এবং বিজেপির সঙ্গে সম্পর্ক কতটা নিবিড় প্রশ্ন কিন্তু উঠতে থাকে। আমরা আরও কিছু দৃশ্য অবশ্যই দেখব, তার পাশাপাশি নেতৃত্বের বক্তব্য শুনব। हम लोग पहले भी बहुत बार मिले हैं और मेरे जन्मदिन में हमेशा मुझे याद करते हैं। मैं भी उनके जन्मदिन में उनसे मिलते रहता हूँ। एक पर्सनल रिलेशनशिप होता है जो हमें पब्लिक लाइफ में, और एक पर्सनल रिलेशनशिप भी रहता है। तो इसलिए मैं बहुत शुक्रगुजार हूँ, आज आया है, मुझे विश किया, कल भी मुझे फ़ोन किया था उन्होंने मेरे जन्मदिन में, और इसी के लिए हम मिले। और पॉलिटिकल कुछ आप पॉलिटिक्स जीते हैं मैं जानता हूँ, आज मैं जानता हूँ कि कुछ स्टेशन कितने हैं, इसके लिए आप लोग पॉलिटिकल, लेकिन मैंने पहले भी स्टेटमेंट दे दिया है कि मैंने मुख्यमंत्री जी से बात किया है, अमित शाह जी,
एंड मैं आशा करता हूँ कि जो विश्वास से अपने होम मिनिस्टर अमित शाह जी ने आश्वासन दिया है कि त्रिपुरा और त्रिपुरा में रहने वाले हर व्यक्ति त्रिपुराता हो और जो नॉन त्रिपुराता हो उनका कल्याण वो चाहते हैं और वो अकॉर्ड से इम्प्लीमेंट करेंगे क्योंकि विवेक हुआ है। আমরা এই সময়ের মধ্যে শুনলাম এবং রাজন্দরের প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি কি বলছেন আমরা একবার শুনবো। महाराज को सभी समय बर्थडे में मिलता हूँ। इस बार पहली बार बर्थडे के दिन में त्रिपुरा आने के बाद महाराज पूरा देखता फोन तो किया था, सुबह मैंने फोन कर दिया था महाराज को, किया था मैं मिलता हूँ महाराज से। आज जैसे हम मिले हैं कार्यक्रम में वहाँ हिस्सन के वहाँ मिले हैं, किंतु जो मेरा वो बनता है कि महाराज के पास आओ और जन्मदिन की। হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যাঁ নমস্কার। লাইভে আছেন, কথা বলুন। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। এই যে প্রস্তুত খেলা, কালকে ভোটের বিজেপি সংগঠন করবে করে তারা রাজ্য সভাপতি না করার কথা এবং সর্বভারতীয় সভাপতিও নাম না করার কথা। আজকে দেখা গেল কি সর্বভারতীয় কিরকম নাটক কালকে মহারাষ্ট্র জন্মদিন গেল বিজেপি বড় নেতৃত্বরাও মহারাষ্ট্রের বাচ্চা করলেন এবং রাজ্যের এমপি এমএলএ আছে তারা মহারাজের বাচ্চা করলেন। হ্যাঁ, আর রাত্রে তারা দেখলাম কংগ্রেসের একটা দিক কালকে মহারাজার জন্মদিন পালন করলেন তার বাড়িতে। আজকে সকালে দেখা গেল কি বিজ্ঞান বর্মা বললেন সমর্থন উঠিয়ে নেবেন এবং দেখলাম কংগ্রেস বিধায়ক বনমান সাহেব মাননীয় শিরোপাধ্যায় মহাশয় সহ এবং কংগ্রেস সভাপতি ডক্টর আহমেদ মহাশয় আর সভাপতি রাখে সম্বর্ধনা জানিয়ে আসলে এবং তার সাথে মারা যাবে আগরতলাতে বন্ধুকি চোখের মহারাজা একসাথে থাকতো। এই নাটকটা কি আদৌ তোমার শক্তি আপনি এটা নাটক মঞ্চস্থ করা হলো। এছাড়া বাকিটাতে একটু খোলা হয়ে রয়েছে। একটা প্রমাণ আছে বাংলাতে আকাশ থেকে চাঁদ উঠলে নরম রূপে দেখে, তো আকাশে যখন চাঁদ উঠছে নরম রূপে দেখে। আর সবচেয়ে করে দেখা যায় বিভিন্ন সংগ্রহ করে তারপর উনি ওনার অবস্থান থেকে সরে আসেন। আমরা যদি একটু 90 দশকের শেষের দিকে 2004-এর আগে তৃণমূলের সাহিত্যের খেলাটা দেখি। উনি বলতেন তখনের সময় দ্বিতীয় সরকারের সিপিআইএমের বিরুদ্ধে লড়ব এবং সিপিআইএমকে সরকারে দেখুন ওনাদের আঞ্চলিক দল আঞ্চলিক দল ওরা রাজনীতি করতে গিয়ে বিভিন্ন রকমের কাজ বাতিল করবে, বিভিন্ন রকমের আন্দোলন হলো, বিরুদ্ধে আন্দোলন হলো, বেকার বিরুদ্ধে আন্দোলন হলো। আজ পর্যন্ত হয়তো এই বিষয়গুলো খুব চর্চিত। আজ কিন্তু যখন এই খবর ছড়িয়ে পড়লো আমরা বিষয়গুলো উত্থাপন করলাম। সিপিআইএম রাজ্য সম্পাদকের বক্তব্য আমরা শুনেছি, আমরা বক্তব্য শুনেছি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের, তার পাশাপাশি বামফ্রন্ট আহ্বায়কও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। দেশবাসী লোক লাল সমস্যা
এবং বামপন্থী আহ্বায়ক মানিক দে তিনিও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। আমরা তো বামফ্রন্টিতে বসিনি, কিন্তু এই প্রথম আমি আপনার কাছে শুনলাম। এটাকে আজকে করেছে, আজকে করেছে। এমনিতে প্রথম হলো যে তার চিত্রামথার নেতা উনি বিধায়ক, এবং চিত্রামথার দরকার তো তৈরি হয়েছিল বিজেপি কথাবার্তা বলবে, এবং তারা গত নির্বাচনে যে নির্বাচনী সংগ্রামটা করেছেন বিজেপির বিরুদ্ধে কথা বলবে, এবং তারা বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে চান। নির্বাচনের পরে লক্ষ্য করা হলো যে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দিয়েছেন। এখন তো বিজেপির নেতৃত্বাধীন সরকারের অংশীদারত্ব আছে, তাদের দুজন মন্ত্রীও বিধানসভা আছেন, তারা এবিসি প্রশাসন চালায়, এবং সাধারণ মানুষের মধ্যে তাদের কাজকর্ম নিয়ে প্রচণ্ড ক্ষোভ আছে। এবং বিশেষ করে মথা নির্বাচনের আগে মথা যখন সৃষ্টি হয়, তার যে বক্তব্য, তার যে স্লোগান, পরবর্তী সময় তার থেকে তারা সরে গেছে, এবং প্রেসিডেন্ট জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে তারা তেমন কথা বলতে শোনা যায় না। মাঝে মধ্যে দু একটা বিষয় সামনে নিয়ে আসেন, এবং এগুলি সাধারণ মানুষকে অনেক সময় বললে যেগুলো দর কষাকষি বা ইত্যাদি দিয়ে বলি। দর কষাকষিটা কিন্তু অপরাধ না, দর কষাকষি থাকে, দর কষাকষিটা থাকাটা অপরাধ না, দর কষাকষি হতেই পারে, কিন্তু সেই দর কষাকষি দুটো দিক আছে। একটা লোকের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ কোনো লোকজনের, আসলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যদি দর কষাকষি হয়, নিশ্চিত এটা মানুষ ওয়েলকাম করবে। মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি যাদের ভাবনা চিন্তার মধ্যে থাকে, এই রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে থাকে, বিশেষ করে উপজাতি অংশের প্রতি দায়বদ্ধতার কথা তারা প্রায়শই বলেন। তাদের প্রতি দেখো সবচেয়ে বড় খারাপ অবস্থা আছে উপজাতি অংশের মানুষ। ওই এলাকায় কোনো কাজকর্ম কিচ্ছু নেই, না এডিসি প্রশাসনের না সরকারের, তারও কোনো কাজকর্ম নেই, এবং স্বাভাবিক কারণে ওই মানুষের মধ্যে ক্ষোভে বহিঃপ্রকাশ নানাভাবে ঘটছে, এবং তাদের ধীরে ধীরে কিছু কিছু বিচ্ছিন্নতাও বাড়ছে। স্বাভাবিক কাজ না করলে তো বিচ্ছিন্নতা বাড়বে, কথার সঙ্গে কাজের মিল না থাকলে বিচ্ছিন্নতা বাড়বে। এদের থেকে আমরা এগুলো লক্ষ্য করছি। এখন রঞ্জিতবাবু আজকে যেটা বলেছেন সেটা তো তারা প্রায়শই আগেও বলেছেন, মাঝে মধ্যে বলেন, এবং এটা নিশ্চয়ই মানুষ অপেক্ষা করবে সত্যিকারে তাদের অবস্থানটা জানার জন্য। কারণ এখন মানুষের স্বার্থ সংস্কৃতির বিষয়গুলি দেখে কী সিদ্ধান্ত নেবেন তাদের দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আমাদের বক্তব্য হল এই রাজ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধারের সংগ্রাম এবং সাধারণ মানুষের স্বার্থ, উপজাতি অংশের স্বার্থ, রাজ্যের উন্নয়ন অগ্রগতি এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক হারে দুর্নীতি চলছে। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সর্বত্র দুর্নীতি চলছে। কে না জানে এটা? সবাই জানে রাজ্যবাসী। এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু মানুষের কাছে এখন মূল প্রশ্ন এসে গেছে। একটা হলো কাজ খাদ্য, আর একটা হলো দুর্নীতির বিরুদ্ধে এই বিষয়গুলি এসে গেছে। সেখানে এটার প্রতি যদি দায়বদ্ধতা থেকে থাকে এই দরকার, মানুষের প্রতি যদি কোনো দায়বদ্ধতা থেকে থাকে, নিশ্চিত সেখানে সরকার থাকবেন না থাকবেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কী করবেন না করবেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা দেখছি তাদের কি ব্যাপারটা হলে মাঝে মধ্যে তো বলে না কিন্তু, কিন্তু সেখানে আবার দেখা যায় মাঝে মধ্যে কিন্তু কথা থেকে থাকে না। হ্যাঁ, কথা বলুন, কথা বলুন। এই কথা থেকে থাকে না, সে দাবি থেকে তারা সরে যায়। এই ধরনের বেশ কিছু আন্দোলনও কিন্তু আমরা লক্ষ্য করেছি, যে আন্দোলন যে ইস্যুটি শুরু করেছে নমস্কারকে আন্দোলনে কোনো কিছু সমাধান হয় না। হ্যাঁ বলুন। যে ঘটনাটা হয়েছে ওই ঘটনাটা মহারাজার কোনো বিষয় না, আমাদের বিজেপির সেই এখনো আছে। কিন্তু নতুন মন্ডল প্রেসিডেন্ট হবার পর বিজেপির মধ্যে যে ধরনের সংস্কার চলছে, বাংলাদেশ যেরকম মানুষ হিন্দুদের মারছে সেরকম মানুষ বিজেপিদের মারছে। আগে আমাদের ভাষা, তারপর মহারাজা আমাকে বিজেপিতে চলে যাচ্ছে, চলে যাবে। নতুন মন্ডল বিরোধীদের কারণে ওরা শুধু টাকা আর টাকা, কিন্তু ওরা শুধু খেলছে, টাকা রাজনীতি করছে, আর বিজেপির সমর্থকদের ওরা শুধু সরকার করছে। কি করে বিজেপি আসবে? লেখামন্ত্রীরা চিন্তা করো, মহারাজা বিষয় না। নমস্কার।
তা এই কথা থেকে থাকে না, সমাধান হয়নি, কিন্তু এর থেকে সৃষ্টি আবার নতুন ইস্যু নিয়েছে। এমন থেকে তারাই বলতে পারবেন খুব দৃষ্টিভঙ্গিতে কোনো অবস্থা। যখন রঞ্জিত বাবু মিটিং করে যে বিষয়টা জানালেন যে পিতা মাতা বিজেপি থেকে সমর্থন তুলে নেবে, এটা তো বলা উচিত ছিল। এটা আপনি জানেন, আমি তো সকলেই জানে যে এটা সরকার যে প্রদ্যুৎ বাবু উনি এই মিটিংটা করলে এটা সত্যি বোঝা যেত যে হইতে পারে। এই জন্য দেখেন সবচেয়ে বড় কথা যে একটা উপমা দিয়ে আপনারা বুঝে বিজেপিতে যতগুলি এমএলএ আগেও এমএলএ বড় রাখছে না, বিভিন্ন রাজ্যের এমএলএ অন্য অন্য পার্টি থেকে জয়েন করছে, বা আমাদের রাষ্ট্রপতি দুজন রাষ্ট্রপতি দেখেন ওনারা জয়েন করছে। আপনার চন্দ্রবাবু নাইডু, তারপর বিহারের মুখ্যমন্ত্রী, এরা কোনোদিন বিজেপি একটা পদত্যাগ করতে পারতো না। আপনার এই কথাটা জানলাম, আজকে এত বড় অপমান করলো রাষ্ট্রপতি যাবে, ভারতের প্রথম নাগরিক আপনি জানেন স্বীকৃতিকরণ করেছে, মানে সমস্ত জাতিকে ভারতবর্ষের কলঙ্ক করেছে মৌলবাদীরা। তারা যখন রাষ্ট্রপতি পদ এমএল থেকে পার্টিতে জয়েন করা বা কোন দল থেকে বিজেপিতে জয়েন করা, এটার সমস্ত রেকর্ড করতে থাকে। যারা জয়েন করে শীতের বিনিময়ে জয়েন করে সেই রেকর্ডটাকে বিজেপির কাছে, এই কথাটা আপনার মনে রাখবেন। যার জন্য ওরা বাইরে বা দল ত্যাগ করবো না, একদম জেলে ঢুকা দিব। আপনি নিশ্চয় জেলের ভয়ে এই কাজ ভুল কাজ করতে পারতো না, এখন ভুল করবো যদি সমর্থন করতে। যাই কিন্তু বলতেছে উনি নিজে না করিয়া রঞ্জিত বাবু দিয়ে কয়েছেন, মানে একটা চাহিদা ওনার হয়তো আবার নিব কোনো চাহিদা আছে, চাহিদা পূরণ করার জন্য রঞ্জিত বাবু যে এই কথাটা উনি বলেছেন প্রয়োজনে এটা নিব। এখন সমস্যায় বললো বিধেয়করা, ঠিক সমস্যার বিধেয়ক সমস্যা, জনসাধারণ একটা চাপ বাড়বে বিধেয়কের উপরে। এখন দেখা যাচ্ছে এখন খেলা জমবে জনসাধারণ বনাম বিধেয়ক বনাম পিতা মাতা। আপনি দেখেন কি হয়েছে, এটা নিশ্চিন্ত যে এটা হুমকি দেওয়া হয়েছে জনসাধারণকে বিক্ষোভ বানানো হয়েছে। পিতা মাতার কোনো ক্ষমতা নাই বিজেপি থেকে আপনার সমর্থন তুলে নেওয়ার। শুধু পিতা মাতা না, চন্দ্রবাবু নাইডু বলেন, বিজেপির নীতিশ কুমার বলেন, কেউ পারবো না, বিজেপি জয়েন করতে কেউ পারবো না। এত বড় বড় অপমান করতেছে, দেশের পরিস্থিতি বিজেপি ধরেছে, তার বাইরের ক্ষমতা আছে, বাইরে জেলে নিয়ে বলবো। এটাই হলো বিজেপির শাসন প্রশাসনের অবস্থায়। কারণ এটা মনোবাদীরা পরিচালনা করতেছে, সব ব্ল্যাক করে রেখে দিচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকেন, ভারতবর্ষে দিচ্ছে না, ভারতবর্ষের পরিস্থিতি খুব খারাপ করতেছে এবং ত্রিপুরা রাজ্যের খারাপ পরিস্থিতি এই পদ্ধতি বিশেষ করে দিল। আর যে লোকটা ত্রিপুরার মুখ্যমন্ত্রী লুট ছেড়ে দিল, সমাধান হয়নি, কিন্তু এর থেকে সৃষ্টি আবার নতুন ইস্যু নিয়েছে। এবং যেটা তারাই বলতে পারবেন খুব দৃষ্টিভঙ্গিতে কোন অবস্থান থেকে এই কথা আজকে সাংবাদিক সম্মেলনে বলেছে, এটা তারাই বলতে পারবেন। তাদের দৃষ্টিভঙ্গি কি, তার অবস্থানটা কি, তাদের অ্যাকচুয়ালি মানে কী ধরনের ভাবনা থেকে এটা বলেছেন ওনারাই বলতে পারবেন। আমরা লক্ষ্য রাখছি সবটা দিকে উপরে নজর লক্ষ্য রাখছি, আর জনগণ এ রাজ্যের মানুষও লক্ষ্য রাখছে। আপনারা শুনলেন বামফ্রন্ট আহ্বায়ক মানিকদের বক্তব্য। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। জানি না হঠাৎ রঞ্জিত বাবু নাকি মহারাজা, তবে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, রাজ্যের একটা স্বপ্ন আছে মুখ্যমন্ত্রী হওয়ার, দৌড়ে আসবেন, উনি এগিয়ে থাকবেন এবং হবেন। এখানেই আসছে ঘটনাটা, মুখ্যমন্ত্রীর জন্য যার জন্য আজকে মুখ্যমন্ত্রী কিছু বলেননি। নমস্কার। अगर त्रिपुरा का अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है।
अगर नहीं होगा तब यू नो बेटर देन मी, अगर चित्रा सा अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है, अगर नहीं होगा तब यू नो बेटर देन मी। তার মতন করে দিতে ना ना हमने स्टेटमेंट दे दिया है कि मैंने रंजीत ने देखा नहीं इसने क्या बोला, लेकिन जो मैंने नमस्कार के बोलছেন लेकिन मैंने सीएम से बात किया है और मैं নমস্কার কে বলছেন বুঝলেন স্যার, আমাদের মিডিয়ার স্যার ক্যামেরাও একদম সস্তা হয়ে গেছে স্যার, মাইক্রোফোনও সস্তা হয়ে গেছে। এই জন্য করলেন নেতার কথা শুনছে, ওরা সবকিছু মানুষ ঠকা গেছেন না স্যার, তারা সবাই থাকবো না, থাকতো না, একবারে আমাদের মিডিয়া একদম সস্তা হয়ে গেছে। এটাই বলা ছিল সেটা। ধন্যবাদ। सीएम से बात किया है और मैं आपको पार्टी का व्यू बताता हूँ। নমস্কার কে বলছেন पार्टी का व्यू है कि 18 महीना हो चुका है। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আজকে আপনাদের প্রতিবেদনে দেখলাম আর কি বিষয়টা বললো, এখানে বাইরে কোনো কথা না বলে মানে রাজ্যপালের সাথে আমাদের রাজ্যপালের সাথে কথা বলা দরকার, আমরা সরকার থেকে বেরিয়ে যাচ্ছে। আজকে যে কথা বললো এটা কিন্তু প্যাসেঞ্জার না, অন্যান্য কথাটার সাথে কিন্তু বাস্তবতা আছে। তো সেখানে 2023 যে ঘটনাটা আছে আমি যাচ্ছি যে তারা পাচ্ছি দিলে এটারই পুনরাবৃত্তি আসছি যে আমরা ওইখানে যে বড়মুড়াতে বসলো, ফোন আসলো অন্তর জানাবার যা দিল্লি, সেইখানে বসলো, বললো যে আমার সিএমের সাথে বললো যে আমি সিএমের সাথে কথা হয়েছিল, সন্দীপ দেববর্মা বলছে হ্যাঁ যে সন্দীপের সাথে কথা বললে প্রেস কনফারেন্সে বসছি। অ্যাকচুয়ালি যে একটা ব্যাপার, এটা অ্যাকচুয়ালি আমরা যাই বুঝি আপনাদের মাধ্যমে বুঝি, আমাদের তো কোনো বোঝার অভিজ্ঞতা নাই, কারণ আপনারা বললেই কিন্তু আমরা বুঝতে পারি। এখন এটার ভিতরে ইন্টারনালি কি আছে তারা এটা বোঝার মতো সুবিধা আমাদের নেই। এখন আপনারা কালকে কি প্রতিবেদন আসবে প্রতিবেদন করে এটাই আমরা দেখবো, এটাই বলার। महीना हो चुका है, चित्रा सा अकॉर्ड अभी तक इम्प्लीमेंट नहीं हुआ है, तो गांव में जेन्युइन फ्रस्ट्रेशन है और ये फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी भी है क्योंकि बांग्लादेश में क्या हो रहा है, इलीगली लोग हमारे नमस्कार के बोलছেন तो ये फ्रस्ट्रेशन और ये चित्रा सा अकॉर्ड अभी तक इम्प्लीमेंट नहीं हुआ। আপনাকে আমাদের প্রতিক্রিয়া শুনছে, আমরা তো আমাদের প্রতিক্রিয়া জানাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু এখানে কোনো কথা বলেন আমাদের যেমন দিচ্ছে ওনাদের প্রতিনিধিদের নিয়ে কথা বলছে। আমরা শুধু আমাদের কথা এই অনুষ্ঠানে বলার জন্য না আপনাদের কথা, আর আমরা কোনোভাবে অন্য কোনো মাধ্যমকে জড়িয়ে এই অনুষ্ঠানে আমরা কথা শুনি না। প্লিজ আপনারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। चित्रा सा अकॉर्ड अभी तक इम्प्लीमेंट नहीं हुआ, इसको जल्द से जल्द समाप्त करने के लिए मैंने चीफ मिनिस्टर से भी बात किया है और उन्होंने बोला है कि वो नमस्कार के अपने बोलते हैं। तरीके से दिल्ली में भी बात उठाएंगे। আমি প্রথমত বলি, আমি প্রথমত আপনাকে বলি, তারা যদি প্রতিক্রিয়াটা দিয়ে তাহলে তো আমরা জনসাধারণরা বুঝতে পারি কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর এটা তো জানি এটা তো রাজনীতি হচ্ছে, ওইটাতে কি হচ্ছে না হচ্ছে জনসাধারণ আমাদের গরিব অংশের মানুষগুলিকে নিয়ে যেখানে মানে যারা ব্যাপারমা বলে কথা আছে বা ওদেরকে নিয়ে খেলা হচ্ছে, ওটা তো আমরা অনেক আগে থেকে বুঝতে পারছি। কিন্তু স্যার এইটার প্রতিক্রিয়া কি আপনারা একটু দেবেন না? আপনাদের ধরেন টিভি-20 প্রোগ্রাম আসছে, বলবেন না আপনার তো কথা বলেন আপনার। ঠিক আছে, আপনার কথা শুনলাম, আপনারা আর কোনো বক্তব্য আছে? আপনাদের টিভি-20 পোস্ট থেকে কি এরকম কোনো প্রতিক্রিয়া দেওয়া হবে না? আমাদেরকে জনসাধারণকে বোঝানোর জন্য, জনসাধারণদের একটু বুঝুক। আর কোনো বাংলাদেশ। ওকে, নমস্কার। दिल्ली में भी बात उठाएंगे एंड ही इज होपफुल दैट बातचीत करके
ये चित्राचा अकॉर्ड इम्प्लीमेंट होएगा। মানে সরকার থেকে থাকবেন না প্রত্যাহার করবে মানে সেটা কি अगर चित्राचा अकॉर्ड इम्प्लीमेंट होगा तब दरकार नहीं है, अगर नहीं होगा तब यू नो बेटर देन मी। রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মাথার সুপ্রিমো মহারাজ প্রদীপ কিছু মানুষের সঙ্গে এখন আমার সঙ্গে ত্রিপুরা মাথার এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি। আর যতটুকু আমি জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে ত্রিপুরা মাথা সাপোর্ট করে ভারতবর্ষের হিতে এবং মানুষের কল্যাণের জন্য। আর আমি দেখি হ্যাঁ উদয়পুর থেকে বলছেন। হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো কথা বলুন, হ্যালো কথা বলুন, হ্যালো কথা বলুন, হ্যালো কথা বলুন। হ্যালো আমি দেখি মিডিয়ার মাধ্যমে আপনারা বলতে শুনেছি। আর রঞ্জিত বাবু তার ডিক্লেয়ার করার জন্য সঠিক ব্যক্তিও না, তো স্বাভাবিকভাবে মহারাজ প্রত্যেক কিছু মানুষকে যেটা বলে সেটাই নমস্কারকে বলছেন, জানে মহারাজের পার্টিও জানে, সবাই জানে। হ্যালো কথা বলুন, হ্যালো আপনার কথা বলুন, আপনার কথা হ্যালো আমি শুনছি, হ্যালো আপনার কথা সবাই শুনছেন, আপনি বলুন। কথা কি শুনতে পাচ্ছি? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। আপনার বলুন একটু মানে বাড়িয়ে দিলে ভালো হবে, কারণ আমি তাহলে কিছু শুনতে পাচ্ছি না। আপনার কথা বলুন, আপনার যে বক্তব্য রাখবেন সেটা বলুন। বক্তব্য হলো আমরা আমি থেকে বলছি যে আমরা সাধারণ মানুষ ঠিক না, তো এই সরকার তো মানুষ আমরা পুরানো কার্যকর্তা অনেক পরিশ্রমের ফলে কিন্তু সরকার থেকে এসেছে, কিন্তু মানে এখন দেখা যাচ্ছে কি সরকার আসার পরে মানুষের খুব মানে কিভাবে যে বলতে পারলাম না যে লাঞ্ছনা বঞ্চিত হচ্ছে। এখন বর্তমানে অবস্থা কিন্তু বিদ্যুৎ মানুষ কিন্তু অনেকটা আশা করে যে গভর্নমেন্ট আসার পর মানুষ অনেক কিছু পরিবর্তন হবে। বিদ্যুৎ যেরকম হারে বিল মানে আগে আসতো আমার 300 টাকা 60 টাকা আসছে, দেখে দেখে আর 28 টাকা, আমি কোথায় থেকে দেবো এরকম বিদ্যুৎ? প্রত্যেকটা জায়গাতে বিদ্যুতের অবস্থা এরকম। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলছে যে মানে খারাপ মানে বিচার দাবি এগুলো লাগানো যাবে না। আর আমাদের কি করার মন্ত্রী রতন নাথে বলতে গেছি এটাগুলো ভালো, এগুলো লাগাতেই হবে, এগুলো জবরদস্তি নাকি মানুষ কি আর বাঁচবে, কিভাবে বাঁচবে? হ্যালো এটা তো শুধুমাত্র একজন নেতৃত্বকারী বক্তব্য, এটা কতটুকু তাদের সম্মিলিত বক্তব্য ইংলিশ ক্লাস থেকে তো বোঝা মুশকিল, একটা ব্যাখ্যা করতে হবে। তবে এটা ঠিক যে মথার অভ্যন্তরে এবং বিজেপি মথার জোট তার ভেতরে সেই কোন রকমের করে বোঝাপড়া এটা একেবারে শূন্য কোঠায় এটা যে কোনো একটা দিকে প্রাণ নেবে এ সম্পর্কে নিশ্চিত। তো এর থেকে বেশি এই মুহূর্তে বলা সম্ভব নয়, কেননা তাদের আভ্যন্তরীণ ব্যাপার অপেক্ষা করতে হবে কোন দিকে মোড় নেয়। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন যে কিছুদিন আগে মন্ত্রী হিসাবে কিশোর বর্মন শপথ নিলেন, তাদের মন্ত্রীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, প্রকাশ্যে তিনি বললেন, এবং কেন্দ্রীয় সরকারের কাছে যে দাবিগুলো উত্থাপন করেছেন কার্যত সেই দাবি পূরণই হয়নি। সরকারের থেকে কি লাভ? মতামত রঞ্জিত দেববর্মার, আপনার কি বক্তব্য? রঞ্জিত দেববর্মা তো তাদের পার্টির সর্বোচ্চ বিচারক নন, তবে তিনি বিধায়ক এবং দলের নেতা। তিনি বিধায়ক হতে পারে, তার এটা ব্যক্তিগত মত হতে পারে, কাজে চূড়ান্ত তার কি শেষ নেয় অপেক্ষা করতে হবে। আমরা তো বলতে পারবো না, আমরা তো তাদের দলের খবর তো আমাদের জানান। তবে সামগ্রিকভাবে কি রাজ্য রাজনীতিতে বড় ধরনের কিছু ঘটতে চলেছে? এটা তো দুর্নীতি আর সুন্দর হবেই, আজ না হয় কাল, কাল না হয় পরশু হবেই।
এটা তো লেখাই হয়ে রয়েছে, কেননা এর শিক্ষার দিকের উপরে বসার জন্য সেই শিক্ষার ফানুষ পাচ্ছে এবং তাদের পরিণতি এটা হবে আজ না হয় কাল, কাল না হয় পরশু। এখন এত তাড়াতাড়ি হয়ে যাবে না হবে না, অপেক্ষা করতে হবে। যে বিরোধী দল হিসাবে সরকারে গেল, মথা সরকারে গিয়ে সেখানে এবার সমর্থন প্রত্যাহার যদি হয়ে থাকে সত্যি সত্যি, তাহলে সেটা তো রাজ্য রাজনীতিতে একটা বড় ধরনের ঘটনাই বলা যেতে পারে। সেক্ষেত্রে সিপিআইএমের কি ভূমিকা থাকে? সিপিআইএমের রাজনৈতিক কি এজেন্ডা থাকবে? দু 2007 এডিসি সাধারণ নির্বাচন, আপনাদের দলের তরফে তো বিভিন্ন সময় বিষয়গুলো উত্থাপন করা হয়। রাজনৈতিক সমীকরণে সিপিআইএম কোন দিকে যাবে? সিপিআইএমের কি লাভ হবে না ক্ষতি হবে? করবো না, অপেক্ষা করবো। তবে যে মানুষগুলোকে বরদাস্ত করেছে সে মানুষগুলো কথার কাছে থাকবে না, টিভির কাছেও থাকবে না। তাদের বিবাহ এটা অবৈধ বিবাহ, এর বিশ্বাস অনিবার্য। কাজেই যদি আমাদের অপনের কোনো শক্তি যদি সেরকম শক্তি হয়, অন্য শক্তি পাবন হবেন, এটা তো সাধারণ অংশ। এখন দেখা যাক, এই বিষয়ে আমাদের উৎপন্ন হওয়ার কোনো কিছু নেই, আর অন্যটা হওয়ার তো কোনো কারণই নেই। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর তুলে নিলেন এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঘোষণা দিয়েছেন, এটা তো গভর্নরকে চিঠি দেবে, গভর্নরকে চিঠি দিয়ে জানাবেন যে গুজরাট আমরা এই গভর্নমেন্টের উপর থেকে আমাদের 13 জন বিধায়কের সমস্ত আমরা প্রত্যাহার করে নিলাম। সাংবাদিক সম্মেলন করে তুলে নেওয়ার আপনি শিরোনামটা হতে পারে তুলে নেওয়ার হুমকি দিলেন, নিলেন যদি হবে সেদিনকে ফোন করা দিয়েছে। অবশ্যই, যেহেতু হুমকি দিলেন, ঠিক আপনার কথা মতো এই নিয়েও কি প্রতিক্রিয়া থাকবে? এখন ধরুন, এটা তো নেই, ইচ্ছে নেই যে আদিবাসীদের জন্য তাদের ন্যায্য দাবি দেওয়া, যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো মিটিংয়ের কোনো প্রচেষ্টা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এখন ধরুন ওই সোকল এগ্রিমেন্টের মাধ্যমে ব্রডার স্পেকট্রামে কিছু কিছু জিনিস আমরা ল্যান্ড রাইটস তমুক আমরা চিনতে দিই, কিন্তু মথা কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, বিশেষ করে মথার তরফ থেকে স্পেসিফিক অন্তত রাজ্যের মানুষ, আদিবাসী মানুষ, আমরা যারা রাজনীতি করি আমরা কিছু জানলাম না মথার স্পেসিফিক ডিমান্ড কি কেন্দ্রীয় সরকারের কাছে। না আপনি সংবাদপত্রের সাথে জড়িত, আপনিও জানেন, আমরাও জানি না, কেউ জানি। তাহলে ধরুন আমরা যেমন কংগ্রেসের দলের তরফ থেকে আমরা একটা পিপিএ 2 এর সময় একটি মিটিং নেওয়া হচ্ছিল 125তম সংবিধান সংশোধনী বিল। এটা 5 মার্চ 2020 সালে সেটা পার্লামেন্টে উপস্থাপনা হয়, ইন্ট্রোডিউস হয়, কিন্তু আগে কি পাস করানো হলো না। এখন আমাদের স্পেসিফিক ডিমান্ড 120 অ্যামেন্ডমেন্ট, কংগ্রেসের স্পেসিফিক ডিমান্ড 371 ইমপ্লিমেন্ট করা, কংগ্রেসের ডিমান্ড 200 আর্টিকেল 275 আমাদের রাজ্যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, এটা সিপিএডিসি যেন সরাসরি ভাবে পায়, হ্যাঁ সেটা আমার স্পেসিফিক ডিমান্ড রয়েছে। অনুরূপ ভাবে মথা স্পেসিফিক ডিমান্ড জানি না, তো স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারও এটার সুযোগ নিয়ে ডিলিং প্রসেস কেন্দ্রীয় সরকার সুবিধা নেই। আদিবাসীদের জন্য কিছু করা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিকাশ ঘটানো তাদের অভিপ্রায় নেই। কাজেই এটা তো অপরচুনিস্টিক একটা অ্যালায়েন্স, এটা হচ্ছে আপনার বোঝ বুঝেন অ্যালায়েন্স, নিজের আখের গোছানো অ্যালায়েন্স। বিজেপি কিছুই করবে না, কিছু করার তাদের অভিপ্রায় নেই,
কাজে এই পদত্যাগ করার হুমকি না দিয়ে সেইখানে গভর্নরের কাছে চিঠি লিখতে বলুন যে আমরা সমর্থন প্রত্যাহার করে নিলাম। এই ধমকিও আগেও অনেক দেওয়া হয়েছে। এখন সরকারও থাকবে, রসমালাইও খাবে, পাওয়ারও এনজয় করবে, আর দুদিন বাদে বাদে চিত্রাশা জাতি গোষ্ঠীর আবেগকে পুঁজি করে রাজনীতি করবে। এটা হতে পারে না, এটা হঠাৎ রাজনীতি আমরা মনে করি। আমি যদি সুদীপ রায় বর্মনের বক্তব্য এবং সুদীপ রায় বর্মনের বক্তব্যের প্রেক্ষাপট কিন্তু মোটামুটিভাবে বলা যেতে পারে রাজনৈতিক অভিজ্ঞতা তিনি যা কিছু সঞ্চয় করেছেন তা ব্যক্ত করেছেন। কিছুক্ষণ আগে যখন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করলেন, রাজেন্দ্রে দেখা করলেন বিপ্লব কুমার দেব, সেখানেও কিন্তু কয়েকটি বিষয় নিশ্চয়ই উঠে এসছে। যেহেতু রাজ্য রাজনীতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমরা দুপুর থেকে রয়েছি, বিভিন্ন জনের সেখানে প্রতিক্রিয়া গ্রহণ করলাম, তীব্রামতা সুপ্রিমোর প্রতিক্রিয়া গ্রহণ করলাম, এই সার্বিক বিষয়গুলি নিয়ে বোধ হয় রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা হচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কথা বলুন। হ্যালো, কথা বলুন। আমি জীবনের থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে যে বিষয়টা, দেখুন, প্রদ্যুৎ বাবুর যে ভূমিকা কিভাবে যে বর্তমান রাজনীতিতে, আমি অনেকটা বাংলাদেশের ইউনিভার্সিটির সঙ্গেও কিছুটা মিল খুঁজে পাচ্ছি। উনিও কিছুদিন আগে পদত্যাগ করবেন বলে বাজারের দামটা যাচাই করেছেন। তো আমাদের প্রদ্যুৎ বাবু সেই ভূমিকাটাই নিচ্ছেন বলে আমার ধারণা। তো আমি আমার জনজাতি ভাইদের কাছে বলবো, ওনাদের কাছে একটা বিশেষ ব্যবহার থাকবে যে আপনারা বোঝার চেষ্টা করুন আপনাদেরকে আসলে কিভাবে বিভ্রান্ত করছে, আপনাদেরকে ভুল পথে পরিচালিত করেই আপনাদেরকে গ্রহণ করছে। এটা আর কিছু না। প্রদ্যুৎ বাবু নিজেরা তো অর্থনৈতিক কোনো ব্যাপার থাকতে পারে, উনি বারবার এই সমস্ত নাটকগুলো করেন, টোটালি এগুলো করে করে জনজাতিদের ভবিষ্যৎটাকে সর্বনাশ করে নিচ্ছেন এবং সেই সঙ্গে ত্রিপুরা ভবিষ্যৎটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এটুকু হচ্ছে আমার বক্তব্য। নমস্কার। অবশ্যই আগামী কয়েকদিন এই নিয়ে চর্চা হবে, রাজনৈতিক মহলে আলোচনা হবে, কিন্তু নজর রাখবেন আপনারাই বোধ হয় সবচেয়ে বেশি রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং রাজনৈতিক অভিজ্ঞতায় এই রাজ্যের বুকে বেড়ে ওঠা একজন নাগরিক। খবরাখবর আপনাদের কাছে থাকে, আপনারাই বোধ হয় তার চেয়ে বড় সাক্ষী কোন কারণে আজকের এই খেলা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।